ওয়েলকাম ভিউয়ার্স, জিওগ্রাফিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার আমরা চলে এলাম ভূগোলের একটা নতুন বিষয় সহজভাবে জানতে ও বুঝতে। আজকের বিষয় হাউ টু ডিটারমাইন দ্য এপিসেন্টার অফ দ্য আর্থকোয়েক, অর্থাৎ ভূমিকম্পের উপকেন্দ্র কিভাবে নির্ণয় করা হয়। জিনিসটা কি, মানে ভূমিকম্প তো হলো, কিন্তু কোথায় হলো, ভূপৃষ্ঠের উপরে তার এক্স্যাক্ট লোকেশনটা কোথায়, সেটা আমরা কিভাবে নির্ণয় করব, সেটাই আজকে আমরা জানব। আচ্ছা, ভূমিকম্প উপকেন্দ্র কিভাবে নির্ণয় করব সেটা জানার আগে এই সংক্রান্ত কয়েকটা বিষয় একটু সহজে জেনে নিতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে উপকেন্দ্র কি। প্রথমে হচ্ছে কি, উপকেন্দ্রটা কি বা এপিসেন্টার কি। তো এপিসেন্টার কি জানার আগে তার আগে জানতে হবে ফোকাসটা কি। ফোকাস বা কেন্দ্র, ভূমিকম্পের কেন্দ্র। ভূমিকম্পের কেন্দ্র কি, দেখো এই যে আমরা ফিগারটা এঁকেছি, এটাকে আমরা কল্পনা করে নিলে আমরা পৃথিবীর একটা ফিগার এঁকেছি। তো পৃথিবীর অভ্যন্তর ভাগ যদি আমরা দেখি, তাহলে এটাকে বলতে পারি আমরা ভূত্বক বা ক্রাস্ট। এটাকে ক্রাস্ট বলতে পারি, ভূত্বক। ভূত্বকের নিচে কি রয়েছে, নিচের অংশ থেকে রয়েছে প্লেট। এই যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কি, প্লেট। এই প্লেটগুলোর দেখো, এই একটা প্লেট, এই একটা প্লেট, এই একটা প্লেট, মাঝখানে এইটা হচ্ছে প্লেট বাউন্ডারি, এই একটা প্লেট, প্লেট বাউন্ডারি, এই একটা প্লেট, এই একটা প্লেট, একটা প্লেট বাউন্ডারি, এরকম সব রয়েছে। আমরা জানি প্লেটগুলোর মধ্যে যে নির্দিষ্ট ফাঁকা জায়গা, সেটা হচ্ছে দুটো প্লেট যেখানে পরস্পরের সঙ্গে মিশেছে, সেটা হচ্ছে প্লেট বাউন্ডারি। তাহলে ভূমিকম্প বিভিন্নভাবে সৃষ্টি হতে পারে। সে ভূমিকম্পের কারণ নিয়ে এখানে আর এত আলোচনা করছি না। তো একটা কারণ যেটা বলতে পারি, একটা কারণ হিসেবে বলছি যে এই যে প্লেটগুলো ভূত্বকের নিচে রয়েছে, সেইগুলো সদা চলনশীল, মানে চলাচল করছে পরিচলন স্রোতের জন্য, ম্যাগমার পরিচলন স্রোতের জন্য চলাচল করছে। এবার সাপোজ ধরে নিলাম এই প্লেটটা এদিকে যাচ্ছে আর এই প্লেটটা এদিকে যাচ্ছে। তাহলে দুটো প্লেট যখন পরস্পরের দিকে যাচ্ছে, তখন কোথায় এসে ধাক্কা লাগবে? এই জায়গাটায় ধাক্কা লাগবে না? এই জায়গাটা ধাক্কা লাগবে। তো তাহলে ওই জায়গাটা ধাক্কা লাগা মানে কি, ওই দুটো প্লেট পরস্পরের ধাক্কা লাগলে তাহলে এইখানটায় যখন ধাক্কা লাগছে, তখন একটা কম্পন সৃষ্টি হবে। সেই কম্পনটা তো ওখানেই সীমাবদ্ধ থাকবে না, সেটা কি হবে, কাঁপতে 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 ভূপৃষ্ঠে এসে ধাক্কা মারবে। তাহলে এখানে কম্পনটা কোথায় সৃষ্টি হচ্ছে? কম্পনটা সৃষ্টি হচ্ছে এই জায়গাটায়, রাইট? তাহলে কম্পন সৃষ্টি হলো মানে কি, ওইটাই হচ্ছে আর্থকোয়েক, ভূমিকম্প, ওইটাই তো কম্পন সৃষ্টি হলো। তাহলে কম্পনটা ভূ অভ্যন্তরে যেখানে সৃষ্টি হচ্ছে, সেটাকে বলছে ফোকাস বা ভূমিকম্পের কেন্দ্র। ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি ভার্টিক্যালি একদম উপরে ভূপৃষ্ঠে যেখানে এসে প্রথম তরঙ্গগুলো, ভূকম্পন তরঙ্গগুলো এসে ধাক্কা মারে, সেটাকেই বলা হচ্ছে উপকেন্দ্র বা এপিসেন্টার। আরেকটা জিনিস জানবো, অ্যান্টিসেন্টার। অ্যান্টিসেন্টার অর্থাৎ কি, প্রতিপাদ কেন্দ্র। প্রতিপাদ কেন্দ্র। এই যে উপকেন্দ্র, এই উপকেন্দ্র ঠিক বিপরীত দিকে, মানে পৃথিবী পৃষ্ঠে উপকেন্দ্র যেখানে আছে তার ঠিক বিপরীত দিকে, অর্থাৎ
একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, একদম বিপরীত দিকে যে জায়গাটা, পৃথিবী পৃষ্ঠের যে জায়গাটা, সেই জায়গাটাকে বলা হচ্ছে অ্যান্টি সেন্টার, অর্থাৎ প্রতিপাদ কেন্দ্র। ভূমিকম্পের উপকেন্দ্র নির্ণয় করার জন্য আরো কয়েকটা জিনিস লাগবে, যেগুলো আমরা একটু জেনে নেব। আচ্ছা, এবার জানবো সিসমোগ্রাফ স্টেশনটা কি। হোয়াট ইজ সিসমোগ্রাফ স্টেশন? দেখো, এই একটা মডেল ছবি দিয়েছি আমি, একদম অরিজিনাল ছবি। সিসমোগ্রাফ স্টেশনটা হচ্ছে যেখানে ভূমিকম্প কখন ঘটছে, কিভাবে ঘটছে এবং তার তীব্রতা কত, এই সমস্ত তথ্য রেকর্ড করা হয় বা সংগ্রহ করা হয়, এবং সেখানে এই সংগ্রহ করার জন্য যে যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন সবগুলোই সেখানে ইনস্টল করা থাকে। সেটাই হচ্ছে সিসমোগ্রাফ স্টেশন, অর্থাৎ কি ভূমিকম্প পরিমাপ করার স্টেশন বা স্থান। আচ্ছা, এখানে কি কি জিনিস থাকে? সিসমোমিটার, এখানে কি কি থাকে? প্রথমে হচ্ছে সিসমোমিটার। এই সিসমোমিটার কি করে? এটা অ্যাকচুয়ালি একটা সেন্সর, ঠিক আছে? এ ডিটেক্ট করে শুধু, তাহলে এ অ্যাকচুয়ালি একটা কি সেন্সর। এ কি করে? ডিটেক্ট করে। কি ডিটেক্ট করে না, পৃথিবীর নিচে একটা কম্পন সৃষ্টি হয়েছে, এটা ডিটেক্ট করলো। এই ডিটেক্ট করার সঙ্গে সঙ্গেই সিসমোগ্রাফ বলে একটা যন্ত্র, সিসমোগ্রাফ, অবশ্যই সিসমোগ্রাফের যন্ত্রেই লাগানো থাকে সিসমোমিটারটা, সে কি করে? রেকর্ড করতে শুরু করে। কি রেকর্ড করে? সিসমিক ওয়েভগুলো, যেমন পি ওয়েভ, এস ওয়েভ, এল ওয়েভ, এর ডেটাগুলো কি করে? রেকর্ড করতে শুরু করে। এবার আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে জিপিএস। এ কি করে? টাইম ক্যালকুলেট করে, অর্থাৎ এই যে পি ওয়েভটা এক্স্যাক্টলি কটার সময় এই যন্ত্রে এসে ধরা পড়লো, তারপর এস ওয়েভ কটার সময় ধরা পড়লো, কতক্ষণ চললো, এল ওয়েভ কটার সময় ধরা পড়লো, কতক্ষণ চললো, এইগুলো। তাহলে জিপিএস এর সাহায্যে এক্স্যাক্টলি টাইমটা, অ্যাকিউরেট টাইম কটার সময় এসে পৌঁছেছে সেটা ক্যালকুলেট করে। আর একটা কি থাকে? একটা থাকে কম্পিউটার এবং অন্যান্য কমিউনিকেটিং যন্ত্র। এই যে ডেটাগুলো কালেক্ট করলো, সেই ডেটাগুলো কি হয়, যে আর্থকোয়েক মনিটরিং সেন্টার, সেই সেন্টারে পাঠানো হয় এবং সেখানে সমস্ত কিছু পর্যবেক্ষণ করা হয়। এটা হল জিপিএস স্টেশন। আচ্ছা, আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি, এই যে জেফ্রিস বুলেন ট্রাভেল টাইম টেবিল। এই জিনিসটা কি? এটা হচ্ছে দুজন ব্রিটিশ জিওফিজিসিস্ট, একজন হচ্ছে হ্যারল্ড জেফ্রিস, আর একটা হচ্ছে বুলেন বলে দুজন। এই দুজনে মিলে এই টেবিলটা তৈরি করেছে। এই টেবিলে কি কি আছে? এটা অরিজিনাল এরকমই, আমি একটা সিম্পলিফাইড ভার্সনে করেছি। এখানে কি দেখানো আছে? এখানে দেখানো আছে একটা হচ্ছে এপিসেন্ট্রাল ডিস্টেন্স, আর একটা হচ্ছে পি ওয়েভ ট্রাভেল টাইম, এস ওয়েভ ট্রাভেল টাইম, এবং পি ওয়েভ, আমরা জানি পি ওয়েভ হচ্ছে সব থেকে ফাস্টেস্ট ওয়েভ। কোনো কম্পন ভূ অভ্যন্তরে হওয়ার পর সব থেকে আগে যে ওয়েভটা ভূপৃষ্ঠে এসে পৌঁছায় সেটাকে বলে প্রাইমারি ওয়েভ বা পি ওয়েভ।
পি ওয়েভ ভূপৃষ্ঠে আসার কিছুক্ষণ পরেই এস ওয়েভ আসে, সেটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভ, কারণ সেকেন্ডারি ওয়েভ কম্পারেটিভলি স্লোয়ার দ্যান দ্য পি ওয়েভ। তাহলে এবার পি ওয়েভের টাইম ক্যালকুলেট, ওই জিপিএস মেশিনে বলেছিলাম স্টেশনে থাকে, তাহলে কটার সময় আসলো ক্যালকুলেট করে রাখলো, নোট করে রাখলো। আবার তারপরে এস ওয়েভ কটার সময় আসলো নোট করে রাখলো। এবার পি ওয়েভ ও এস ওয়েভের আসার যে টাইমের ডিফারেন্স সেটাই থাকে এই কলামটাতে, পি আর এস এর ডিফারেন্সেস। ঠিক আছে, এইবার ওনারা দুজনে মিলে একটা ক্যালকুলেশন করে একটা টেবিল বানিয়েছেন, যে টেবিলে থেকে আমরা জানতে পারবো যে পি এবং এস ওয়েভের আসার টাইম ডিফারেন্স কত হলে তার এপিসেন্ট্রাল ডিস্টেন্স কত হবে। আচ্ছা, এবার এপিসেন্ট্রাল ডিস্টেন্সটা কি, এই বিষয়টা কি সেটা আমরা একটু জানবো। এপিসেন্ট্রাল ডিস্টেন্স হচ্ছে, দেখো এপিসেন্ট্রাল ডিস্টেন্স হচ্ছে এটা কি, এটা হচ্ছে উপকেন্দ্র। আর সাপোজ এটা ধরে নিলাম এটা হচ্ছে একটা সিসমোগ্রাফ স্টেশন। এবার এপিসেন্ট্রাল ডিস্টেন্সটা হচ্ছে এই সিসমোগ্রাফ স্টেশন আর এই যে ভূপৃষ্ঠের উপর এই সিসমোগ্রাফ স্টেশন আর এই যে ভূমিকম্প উপকেন্দ্র, এই দুটোর মধ্যে কৌণিক দূরত্ব। এবার কৌণিক দূরত্ব কোনটা কোথায় পরিমাপ করব, দেখো এই যে উপকেন্দ্র, এই সোজা এই দাগ টানলে সোজা চলে আসছে কেন্দ্রের কাছে, আবার কেন্দ্র থেকে যদি এটা দাগ টানি এরকমভাবে চলে যাবে সিসমিক স্টেশনে বা সিসমোগ্রাফ স্টেশনে। তাহলে পৃথিবীর কেন্দ্রে একটা এই কোণ উৎপন্ন হলো। তো যে এপিসেন্ট্রাল যে ডিস্টেন্স, যেটাকে বলছি আমরা অ্যাঙ্গুলার ডিস্টেন্স বা কৌণিক দূরত্ব, এই কোণটাই হচ্ছে ওই এপিসেন্ট্রাল ডিস্টেন্স। অর্থাৎ ভূপৃষ্ঠের উপর এই যে সিসমিক স্টেশন এবং এই যে উপকেন্দ্র, তার যে কৌণিক দূরত্ব সেটা পরিমাপ করা হবে কোথায়, না পৃথিবীর কেন্দ্রে, এখানে। এই কোণটাকেই বলা হচ্ছে এপিসেন্ট্রাল ডিস্টেন্স। এবার টেবিলটাতে দেখো এই এপিসেন্ট্রাল ডিস্টেন্স, তার মানে কি, এখানে আমরা বলতে পারি যে কোনো সিসমোগ্রাফ স্টেশনে পি ওয়েভ যখন আসছে তার ঠিক 55 সেকেন্ড পর, এই যে 55 সেকেন্ড, তার ঠিক 55 সেকেন্ড পর যদি এস ওয়েভ আসে, অর্থাৎ পি ওয়েভ এবং এস ওয়েভ অ্যারাইভাল টাইমের মধ্যে ডিফারেন্স যদি 55 সেকেন্ড থাকে, তাহলে কি হবে, এই যে কোণটা, এইখানে এই যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণের মান হবে 5 ডিগ্রি। মানে 5 ডিগ্রি মানে কিরকম জায়গায় হতে পারে, এরকম জায়গায় হতে পারে। এই তার মানে কি, তখন স্টেশনটা এখানে থাকবে, সিসমিক স্টেশন এখানে। তাহলে সিসমিক স্টেশন যদি এখানে থাকে তাহলে এর 5 ডিগ্রির মধ্যেই থাকবে উপকেন্দ্রটা, তাই তো আছে 5 ডিগ্রি। এবার ভূপৃষ্ঠের উপরে আমার 5 ডিগ্রি কিভাবে মাপবো, ওখানে তো আমরা কেন্দ্রে গিয়ে কোণ তৈরি করে তো মাপতে পারবো না। ভূপৃষ্ঠের উপরে আমার মাপতে গেলে কিলোমিটারে মাপতে হবে। তাহলে কি করতে হবে, এই 5 ডিগ্রিটাকে আমাকে কিলোমিটারে কনভার্ট করতে হবে। সেটা কিভাবে করব, আচ্ছা আমাদের পৃথিবীর পরিসীমা কত, সারকামফারেন্স, পরিসীমা কত, 40,075 কিলোমিটার। আচ্ছা পৃথিবী ধরে কেন্দ্র চারিদিকে পুরো এরকম এক পাক ঘোরা মানে কত, 360 ডিগ্রি। তার মানে কি, এই 360 ডিগ্রি ইকুয়াল টু 40,075 কিলোমিটার। তো
তাহলে 1 ডিগ্রি সমান 70075 ভাজক 360, আচ্ছা ডিগ্রিটা বাদ দাও, কিলোমিটার সমান কত দেখবে, হিসাব করে দেখবে 111.319 কিলোমিটার হচ্ছে। অর্থাৎ এখান থেকে এই যে ধরো এখান থেকে 1 ডিগ্রি যাওয়া মানে কি, ভূপৃষ্ঠ এখানে এই যে 111.319 কিলোমিটার দূরত্ব যাওয়া হবে। এবার এটাকে আমরা হিসাবের সুবিধার জন্য আমরা কি ধরে নিই, 111 কিলোমিটার ধরে নিই, অর্থাৎ 1 ডিগ্রি যাওয়া মানে 111 কিলোমিটার। তাহলে এবার এখানে কত ছিল, 5 ডিগ্রি ছিল। তাহলে 1 ডিগ্রি সমান যদি 111 কিলোমিটার হয়, অর্থাৎ কি 1 ডিগ্রি সমান 111 কিলোমিটার। তাহলে 5 ডিগ্রি সমান কত হবে, 111 ইন্টু 5 সমান 555 কিলোমিটার হয়ে গেল না? তাহলে আমরা ডিস্টেন্স বের করতে পারলাম। তার মানে কি, যদি দেখা যায় কোনো একটা স্টেশন, ধরো একটা স্টেশন, আচ্ছা পৃথিবীর উপরেই এসো, ধরো এই একটা স্টেশন, এই যে এই একটা স্টেশন, তাহলে এখানে পি ও এস ওয়েভ আসার সময়ের পার্থক্য হচ্ছে 55 সেকেন্ড। তাহলে 55 সেকেন্ড যদি পিওএস ওয়েভের অ্যারাইভাল টাইমের ডিফারেন্স হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে যে এই স্টেশন থেকে 5 ডিগ্রি কৌণিক দূরত্ব ইকুয়ালস টু 555 কিলোমিটার দূরত্বের মধ্যেই হবে। তাহলে এখান থেকে 555 কিলোমিটার, এখান থেকে 555 কিলোমিটার, ধরো এইটা হবে, এইখানে হলো 555। তাহলে এই 555 কিলোমিটার এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, এর মধ্যেই ভূমিকম্পের কেন্দ্রটা থাকবে। এবার এই দিকে হবে কি এই দিকে হবে তা কিন্তু জানি না, কিন্তু এটা জানি যে 555 কিলোমিটারের মধ্যে এর উপকেন্দ্রটা থাকবে। বোঝা গেল? তাহলে এই জেফ্রিস বুলেন ট্রাভেল টাইমটা কি? এবার এই যে জিনিসগুলো আমরা এখানে দেখলাম, প্রত্যেকটা জিনিসই আমাদের ভূমিকম্পের উপকেন্দ্র ভূপৃষ্ঠের উপর কোথায় সেটা নির্ণয় করার জন্য লাগবে। কিরকম লাগবে চলো এবার নির্ণয় করি। স্টেপ বাই স্টেপ জানবো যে ভূপৃষ্ঠের উপর একটা ভূমিকম্পের উপকেন্দ্র ঠিক কোথায় অবস্থান করছে সেটা নির্ণয় করা। স্টেপ 1 কি? স্টেপ 1টা হচ্ছে যে সিসমোগ্রাফ স্টেশনে সিসমিক ওয়েভস গুলো রেকর্ড করা। রেকর্ড দ্য সিসমিক ওয়েভস, স্পেশালি পি অ্যান্ড এস ওয়েভ। কি রেকর্ড করবে? টাইম। পি ওয়েভ অ্যারাইভাল টাইম, দেন এস ওয়েভ অ্যারাইভাল টাইম। এবার একটা এক্সাম্পল হিসেবে ধরতে পারি যে ধরা যাক স্টেশন এ, ধরা যাক স্টেশন এতে পি ওয়েভের অ্যারাইভাল টাইম হচ্ছে 10টা 15 মিনিট 20 সেকেন্ড AM। এস ওয়েভ অ্যারাইভাল টাইম হচ্ছে 10টা 18 মিনিট 50 সেকেন্ড AM। হলো স্টেপ 2। স্টেপ 2 কি? এবার এই
পি ওয়েভ, তাহলে ক্যালকুলেট দ্য টাইম ডিফারেন্স between P and S waves। তাহলে টাইম ডিফারেন্স কত হচ্ছে, দেখো 10:18:50 মাইনাস 10:15:20 বিয়োগ করে হচ্ছে দেখো 3 মিনিট 30 সেকেন্ড হচ্ছে। তাহলে আমরা টাইম ডিফারেন্সটা পেলাম 3 মিনিট 30 সেকেন্ড। এইবার আমার চলে যেতে হবে সেই কি টেবিল, জেফ্রিস বুলেন টেবিল। জেফ্রিস বুলেন টেবিলে কেন যাব, জেফ্রিস বুলেন টেবিলে এই জন্য যাব যে এই স্টেশন থেকে কত দূরে ভূমিকম্পের কেন্দ্রটা হতে পারে সেটা জানার জন্য। তাহলে আমরা দুটো এর মধ্যে সময়ের অ্যারাইভাল টাইমের মধ্যে পার্থক্য হয়েছে 3 মিনিট 30 সেকেন্ড। চলো তাহলে টেবিলে চলো, এখানে 3 মিনিট 30 সেকেন্ড কোথায় আছে দেখো, আচ্ছা এই যে 3 মিনিট 30 সেকেন্ড। এখানে কি এটা, এই যে পিএস ডিফারেন্স, তাহলে 3 মিনিট 30 সেকেন্ড। তাহলে 3 মিনিট 30 সেকেন্ড যদি পি আর এস এর অ্যারাইভাল টাইমের মধ্যে ডিফারেন্স হয়, তাহলে সেই স্টেশন থেকে কতটা দূরে উপকেন্দ্র থাকবে, কতটা দূরে, 20 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিস্ট্যান্সে ওই স্টেশন থেকে ভূমিকম্পের উপকেন্দ্রটা অবস্থান করছে। এবার আমরা এই ডিগ্রিটাকে আমরা কিলোমিটারে ট্রান্সফার করতে হবে। ডিগ্রি দিয়েও তো আর ভূপৃষ্ঠের উপর আমি লাইন টানতে পারবো না বা দাগ টানতে পারবো না, তাহলে এখানে কিলোমিটারে কনভার্ট করতে হবে। কিভাবে করব, আমরা জানি কি আগে দেখেছি, 1 ডিগ্রিতে হচ্ছে কত, 111 কিলোমিটার। তাহলে 20 ডিগ্রিতে কত হবে, 20 ডিগ্রিতে 111 ইন্টু 20 সমান কত কিলোমিটার, 2220 কিলোমিটার। স্টেপ 3, ড্র সার্কেল। এবার কি করলাম, স্টেশন মানচিত্রে দেখলাম, মানচিত্রে স্টেশন এটা ঠিক যেখানে রয়েছে তার ল্যাট লংটা আমরা দেখলাম, স্টেশন এটা কোথায় রয়েছে। আচ্ছা স্টেশন এটা দেখা যায় মানচিত্রে এখানে আছে। এবার কি করলাম, ওই স্টেশন এর এই যে ভ্যালুটা কিলোমিটারটা বেরিয়েছে 2220 কিলোমিটার, সেই 2220 কিলোমিটারটাকে রেডিয়াস হিসাবে ধরলাম। রেডিয়াস হিসাবে ধরে এই স্টেশন এর চারিদিকে কি করলাম, একটা বৃত্ত আঁকলাম, বৃত্ত এঁকে দিলাম। তার মানে কি, এই যে স্টেশন এই স্টেশন এ থেকে এই যে 2220 কিলোমিটার দূরত্ব, এই দূরত্বের মধ্যে এই পরিসীমা বরাবর, মানে এখানেও ওই একই দূরত্ব, আবার এখানেও সে একই দূরত্ব, এখানেও সে একই দূরত্ব, এখানেও সে একই দূরত্ব। তাহলে এই পরিসীমা বরাবর যে কোনো জায়গায় ভূমিকম্পের উপকেন্দ্রটা থাকতে পারে, কিন্তু এই পরিসীমা নির্দিষ্ট কোন জায়গায় সেটা কি বলতে পারছি। আমি জানি যে এত কিলোমিটার দূরত্বে, এত কিলোমিটার দূরত্ব, সেটা এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকেও হতে পারে, কিন্তু কোন দিকে সেটা তো বলতে পারছি না। তার জন্য কি করতে হবে, আমাকে আর একটা স্টেশন নিতে হবে। দেখা যাচ্ছে স্টেশন এটা নিলাম, স্টেশন বি। স্টেশন বিতেও ঠিক একই রকম স্টেপ বা যে স্টেপগুলো আমি দেখালাম সেই স্টেপ অনুযায়ী, তাহলে যদি ভূমিকম্পের আশেপাশে হয়ে থাকে তাহলে বি স্টেশনেও সেই কম্পন যাবে। তাহলে বি স্টেশনেও একটা পি তরঙ্গ যাচ্ছে, পি ওয়েভ যাচ্ছে, এস ওয়েভ যাচ্ছে,
ঠিক সেখানেও সেরকম টাইম ক্যালকুলেট করে তার ডিফারেন্স বের করে কত মানে কত কিলোমিটার দূরে সেটা হতে পারে সেটা বের করব। ঠিক সেরকমভাবে সেমভাবে বের করে সেটাকেও একটা এরকম রেডিয়াস নিয়ে একটা কি করব, তার চারিদিকে একটা এরকম বৃত্ত টানলাম। এবার তাহলে কি, তাহলে আমরা বি স্টেশন থেকে এই বরাবর কোনো না কোনো জায়গায় আছে। তাহলে দেখো এখানে দুটো পয়েন্ট পেলাম, এই একটা পয়েন্ট পেলাম, এই একটা পয়েন্ট পেলাম। এবার কি এই পয়েন্টে আমার উপকেন্দ্র না এই পয়েন্ট উপকেন্দ্র, সেটা আমরা বলতে পারছি না। সেটা নির্দিষ্ট করার জন্য কি করতে, আর একটা স্টেশন নিতে হবে সি। সে স্টেশনেও ঠিক একই রকম ভাবে আমি সেই ওই স্টেপ অনুযায়ী ডেটা নিয়ে আর একটা কি করলাম, আমি আর একটা বৃত্ত আঁকলাম। দেখো এইবার তিনটে স্টেশনের ডেটা যখন নিচ্ছি, স্টেশন এই হচ্ছে স্টেশন এ, স্টেশন বি হচ্ছে স্টেশন সি, আর হচ্ছে স্টেশন বি। এই তিনটে স্টেশনের ডেটা নিয়ে যখন আমি তিনটে সার্কেল আঁকছি তখনই কিন্তু এই এক্স্যাক্ট একটা বিন্দু আমি পাচ্ছি, যেখানে তিনটে সার্কেলই অর্থাৎ তিনটে স্টেশনের সার্কেলই যেখানে ইন্টারসেক্ট করছে অর্থাৎ ছেদ করছে। তার মানে কি, এই এই স্টেশন থেকেও বলছে এই বরাবর হচ্ছে, তার মানে এখানে হচ্ছে। আবার এই স্টেশন থেকেও বলছে এইখানে উপকেন্দ্র হচ্ছে, আবার এ স্টেশন থেকেও বলছে এখানে উপকেন্দ্র, মানে তিনজনে মিলেই বলছে যে এই জায়গাটাই হচ্ছে উপকেন্দ্র। তাহলে তিনজনে মিলে যখন বলছে তাহলে এইটাই হবে ভূমিকম্পের উপকেন্দ্র। এই জন্যেই পরীক্ষায় দেখবে মাঝে মাঝে প্রশ্ন আসে যে ভূমিকম্পের উপকেন্দ্র নির্বাচন করতে গেলে ন্যূনতম কটা সিসমোগ্রাফ যন্ত্রের বা সিসমোগ্রাফ স্টেশনের ডেটার প্রয়োজন হয়। উত্তর হবে 3টি। এই জন্যই কিন্তু 3টি ডেটার প্রয়োজন হয় বা 3টি সিসমোগ্রাফ যন্ত্রের ডেটার প্রয়োজন হয়, কারণ 3টে সার্কেল না হলে আমরা নির্দিষ্ট বিন্দুটা পাচ্ছি না। আর এই যে মেথড, এই মেথডটাকে বলে ট্রাই অ্যাঙ্গুলেশন মেথড। ট্রাইঅ্যাঙ্গুলেশন মেথডের জন্য কি পেলাম আমরা, উপকেন্দ্রটা পেলাম। এবার উপকেন্দ্র সোজাসুজি ঠিক নিচে একদম ভার্টিক্যালি নিচেই হবে কেন্দ্র, তাই না? ওই জন্য একটা জিনিস জানবে যে ভূমিকম্পে হওয়ার পর প্রথমেই কিন্তু কেন্দ্রকে নির্ণয় করার চেষ্টা করা হয় না, প্রথমে আগে উপকেন্দ্রটা কোথায় সেটা নির্ণয় করার চেষ্টা করা হয়, এবং উপকেন্দ্র নির্ণয়ের পর তারপর কেন্দ্রটা কোথায়, ওর নিচেই তো আছে কিন্তু কতটা গভীরে আছে সেটা নির্ণয় করা হয়। তাহলে আজকে আমরা কি শিখলাম, যে কোনো একটা ভূমিকম্প ঘটলে সেই ভূমিকম্পের উপকেন্দ্রটা পৃথিবী পৃষ্ঠের উপর ঠিক কোথায় আছে সেটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি। আশা করি সবাই বিষয়টা খুব সহজভাবে বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক করবে, অন্য কোনো বিষয়, কোন বিষয় সম্পর্কে তোমরা জানতে চাও সহজে সেটা কমেন্টে জানাবে, বা এর মধ্যেও কোনো কিছু জানতে চাইলে কমেন্টে জানাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।